হিমি পোকায় বেশি। বসো। যতীন আজ কেমন আছে রে? ভালো না কায়েত পিসি। ও ভালো না, খিদেটা আছে তো এখনো? না গো, এক চামচ বাড়িও সইছে না। আমি যা বলি একবার দেখোই না বাছা, আমার ঠাকুর জামাইয়ের ঠিক ওরকম হয়েছিল। ঠাকুরের কৃপায় খেতে পারতো, খিদে ছিল বেশ, তাই রক্ষে। কিন্তু একটু পাশ ফিরতে গেলেই কি ব্যথা, কি ব্যথা। যতীনেরও তো এরকম পাঁজরের ব্যথা? না না, ওর কিন্তু কোনো ব্যথা নেই। ও ব্যথা নেই তা নাই রইলো, কিন্তু আমার ঠাকুর জামাইও এরকম মাস কাল ধরে শয্যাগত ছিল। তাই বলি বাছা, ওই ফরিদপুর থেকে আনিয়ে নে না সেই কপিলেশ্বর ঠাকুরের। তুমি একবার আমাদের মাসিকে বলে দেখো, তিনি যদি। তোর মাসি সে তো কামিয়ে আনে না, সে কি কিছু মানে? যদি মানতো তবে তোর এমন দশা হয়? বলি হিমি, তোমাদের বউ তো যতীনের ঘরে পাশ দিয়েও যায় না। না না, মাঝে মাঝে তো। আমার কাছে ঢেকে কি হবে বাছা? তোমরা যে বড় সাধ করে আমার রূপসী মেয়ে ঘরে আনলে, এখন দুঃখের দিনে তোমাদের পরিবয় রূপ নিয়ে কি হবে বলো তা? এর চেয়ে যে কালো কুৎসিত। অমন করে বলো না কায়েত পিসি, আমাদের বউ ছেলে মানুষ। ও মা, ছেলে মানুষ বলিস কাকে? হ্যাঁ, বয়স ভারী বিয়ে দিয়েছিল বলে কি আমাদের চোখ নেই? অমন ছেলে যতীন, তার কপাল। মনি, এসো এসো বাচ্চা, ওই ছাতে ছিলে বুঝি? হ্যাঁ। আর শিলেদের বাড়ির বর বেরিয়েছে, তাই বুঝি দেখতে গিয়েছিলে? আহা, ছেলে মানুষ দিনরাত রুগীর ঘরে কি। আমার টবের কাছে জল দিতে গেছিল। ভালো কথা মনে করিয়ে দিয়েছো। তোমার গোলাপের কলম আমাকে গোটা দুয়েক দিতে হবে। অতুলে ভারী গাছের সব, বাবা ঠিক তোমার মতো। তা দেবো। আর বাবা ওই শোনো বাছা, তোমার গ্রামোফোন তো আজকাল আর ছুঁই না, তো যদি বলো ওটা না হয় নিজের খরচায় মেরামত করিয়ে। তা নিয়ে যাও না। নিয়ে যাবো? নিয়ে যাও। হিমি, তোমাদের বউয়ের হাত বড় দরাজ, হবে না কেন? কত বড় ঘরের মেয়ে, বড় লক্ষ্মী। হিমি, ওই যে আসছেন তোমাদের মাসি, আমি যাই। যতীনের দরজা আগলে বসিয়ে আছেন, বেমুকে তো আর ঠেকাতে পারেন না, আমাদেরই ঠেকিয়ে রাখেন। কি খুঁজছো গো বৌদিদি? আমার কুকুর ছানাকে দুধ খাওয়াবো সেই পেরিচটা। তাই? এই যে বউ, তোমার পায়ের শব্দের জন্য যতীন কান পেতে আছে, তা জানো? এই সন্ধ্যের মুখে রোগীর ঘরে ঢুকে নিজের হাতে আলোটি জ্বেলে দাও না, তার মন খুশি হোক। কি হলো বলি, কথার একটা জবাব দাও। আমি তো দুপুরবেলায় ওর ঘরে গিয়েছিলুম। আহা, তখন তো ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যের সময় ও ঘরে গেলে আমাকে কেমন ভয় করতে থাকে। কেন, তোর ভয় কিসে? ও ঘরেই আমার শ্বশুরের মৃত্যু হয়েছিল, সে আমার খুব মনে পড়ে। কেউ মরেনি, পৃথিবীতে কোথাও এমন একটু জায়গা আছে? বলো না মাসি, বলো না, সত্যি বলছি, মরাকে আমি বাড়ি ভয় করি। আচ্ছা বাপু, আচ্ছা, তাহলে দিনের বেলাতেই নয় তুই আরেকটু ঘন ঘন। আমি চেষ্টা করেছি যেতে, কিন্তু কিন্তু আমাকে এমন গা ছমছম করতে থাকে। উনি আমার মুখের দিকে এমন করে চান, চোখ দুটো জল জল করতে থাকে। ওমা, তাতে ভয়ের কথা কি? মনে হয় যেন উনি অনেক দূর থেকে আমার দিকে তাকিয়ে আছেন, মনে হয় যেন এই পৃথিবীতেই না। আচ্ছা বেশ, তবে তুই না বাইরে থেকে পত্তি টত্তি গুলো একটু তৈরি করে দে, তবু নিজের হাতে মনে করে কিছু করেছিস শুনলে সেও তবু কতটা। মাসি, মাসি আমাকে তোমরা ছেড়ে দাও, আমি দিন রাত এইসব রোগের কাজ নিয়ে নাড়াচাড়া করতে পারবো না।
আচ্ছা একবার জিজ্ঞাসা করি, তুই যদি নিজে কখনো শক্ত ব্যাগ হয়ে পড়িস তাহলে? কখনো তো ব্যামই পড়েছি বলে মনেই পড়ে না। কোন ঘরে বাগানে থাকতে একবার জ্বর হয়েছিল, মা আমাকে ঘরে বন্ধ করে রেখেছিলেন। আমি লুকিয়ে পালিয়ে আরে পচা পুকুরে চান করে এলাম। সবাই ভাবলে নিউমোনিয়া হবে, কিচ্ছু হলো না, সেদিনই জ্বর ছেড়ে গেল। আচ্ছা তোদের বাড়িতে কারো কি কখনো বিপদ আপদ কিচ্ছু ঘটেনি? আমি তো দেখিনি। এই বাড়িতে এসে মালিশের গন্ধ পেলে মনে হয় বাতাসকে যেন হাসপাতালের ভূতে পেয়েছে। আচ্ছা তোর যদি এমনই মেজাজ হয় তাহলে তোকে নিয়ে সংসারে জানি না, আমাকে তোমাদের বাগানের মালিক করে দাও না, সে আমি ঠিক পারবো। দেখলি হিমি, বউয়ের কাণ্ডটা দেখলি? দেখো মাসি, বৌদিদের এমন স্বভাব যে চেষ্টা করেও জানো ওর উপর রাগ করতে পারিনি। মনে হয় ভগবান কোনো দায় দিয়ে ওকে পৃথিবীতে পাঠায়নি। ওর কাছে দুঃখ কষ্ট এগুলোর কোনো মানেই নেই। ভগবান ওর বাইরের দিকটা বহু যত্নে গড়তে গিয়ে ভেতরের দিকটা শেষ করবার এখনো সময় পাননি। তোর দাদার এই বাড়িটার মতন আর কি, খুব ঘটা করে আরম্ভ করেছিল, তারপর বাইরের মহল শেষ হতে হতেই দেউরে ভেতরের মহলের ভাড়া আর নামলো না। আজ ওকে কেবলই ঘোলাতে হচ্ছে, বাড়িটাকে নিয়েও মনিকে নিয়েও। দেখো মাসি, আমাদের কি এটা ঠিক হচ্ছে? জানি না রে, যাই যতীনের ঘরে একটু যাই। মাসি, হ্যাঁ বাবা। মাসি আমার তেতলার ঘরের পাথর সব বসানো হয়ে গেছে? হ্যাঁ, কাল হয়ে গেছে সব। যাক, এতদিনে শেষ হলো। আমার কতকালের ঘর বাঁধা সারা হলো। আমার কতদিনের স্বপ্ন। কত লোক দেখতে আসছে তোর এই বাড়িটা, জানিস যতীন? ওরা তো বাইরে থেকে দেখছে, ভেতর থেকে আমি যা দেখছি তার কাজ এখনো শেষ হয়নি মাসি, কোনোদিন হবেও না। কিন্তু বাবা তুই আর কথা বলিস নে, এবার একটু ঘুমো। না, আজ তুমি আমাকে ঘুমোতে বলো না। আহা, কিন্তু ডাক্তার। থাক ডাক্তার, থাক। আজ আমার জগৎ তৈরি হয়ে গেল। আজ তুমি আমাকে সকাল সকাল ঘুমোতে বলো না। মাসি, হ্যাঁ বাবা। আজকে বাড়ির সবগুলো আলো জেলে দাও না। হ্যাঁ, আর মনি কোথায়? ওকে একটু ডেকে দাও না। মনি? হ্যাঁ। মনি ও তাকে তো ওই তেতলার নতুন ঘরটায় ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি। তাই? হ্যাঁ রে। বাহ, এটা তোমার মাথায় কি করে এলো? ভারী চমৎকার। দরজার দুধারে মঙ্গল ঘর দিয়েছ? হ্যাঁ দিয়েছি বই কি। আর ঘরের মাঝখানটিতে পদ্ম ফুলের আলপনা। সে আর বলতে। মাসি, হ্যাঁ মাসি, আমাকে একটিবার কেবল ধরাধরি করে সেখানে নিয়ে চলো না। আমি নিজের চোখে একটু দেখে আসি আপন ঘরটিতে মনি বসেছে। না বাবা, সে কিছুতেই হতে পারে না, ডাক্তার ভারী রাগ করবে। আমি মনে মনে সব দেখতে পাচ্ছি। মনি কোন শাড়িটা পরেছে? আর শাড়ি? হ্যাঁ। ওই তো ওই বিয়ের লাল শাড়িটা। বেনারসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই শাড়িটা? কিন্তু না, আমি থাকলে তুই চুপ করবি না। আমি বরং যাই, তুই একটু ঘুমো। ঘুমোতে না চাস, একটু চুপ করে থাক। মাসি, তুমি বরঞ্চ আমার ওই বাড়ির প্ল্যানটা একটু দিয়ে যাও। আচ্ছা, তা দিচ্ছি। আর খেলাঘরের বাক্সটা? বেশ, দিচ্ছি।
খেলাঘর বলতে সেই গানটা খুব মনে হলো। হিমি, হিমি। আহা, ব্যস্ত হোস নে, আমি দিচ্ছি ডেকে। হিমি, ও হিমি, যাই মাসি। দাদা, হ্যাঁ ডাকছিলে আমায়? হ্যাঁ রে, তুই ওই গানটা একটু আমাকে শোনাবি? কোন গানটা? ওই যে খেলাঘর বাঁধতে লেগেছে। শুনবে? হ্যাঁ। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে গান হচ্ছে? বেশ বেশ, খুব ভালো। ওই ওষুধের চেয়েও ভালো, বুঝলে যতীন? মনটা খুশি রাখার চেষ্টা করে, তবেই সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে গৃহপ্রবেশ হবে, তার আগে পাঁজিটা একবার দেখে নেব। প্রথম যেদিন শুভ দিন হবে সেদিনই গৃহপ্রবেশ। বেশ বেশ, পাঁজি নয় বাবা, পাঁজি নয়, মনই হচ্ছে আসল। মন যখন শুভ দিন ঠিক করে দেয় তখনই শুভ দিন আসে। মন আমার বলছে শুভ দিন এলো, তাই তো হিমেকে ডেকে গান শুনছি। আমার গৃহপ্রবেশের সানাই শরতের আকাশে বাজতে শুরু করেছে। বাজুক, তবে তার আগে আমি নাড়িটা দেখি, বুকটা পরীক্ষা করে নিই। সন্দেশ, মিঠাই, ফরমাস দেবার আগে এসব বাজে উৎপাতগুলো চুকিয়ে নেওয়া যায়। কি বলো বাবা? দেখি দেখি, হাতটা দেখি। না রে, যাই হোক না কেন, তাতে কি যায় আসে? কিচ্ছু না কিচ্ছু না, সবই মন ভোলাবার জন্য। আমরা তো ধন্বন্তরীর মুখোশটা পরে ওই রোগীর বুকে একটু শ্বাস 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 একটু, হ্যাঁ 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 হ্যাঁ, ওই বলছিলাম যে রোগীর বুকে, পেটে, পিঠে, পকেটে, কোষে হাত বুলোই, আর জম বসে বসে হাসে। স্বয়ং ডাক্তার ছাড়া জমের গাম্ভীর্য টলাতে পারে না কেউ। তা হিমিমা, তুমি গানটা চালিয়ে যাও, আমি বরং ওই পাশের ঘর থেকে তোমার মাসির সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ, হ্যাঁ, যা বলছিলাম, সত্যি কথাটা সত্যি করে জানাই ভালো। যে দুঃখ পেতেই হবে তা স্বীকার করে নেওয়া চাই। দুঃখ ভুলিয়ে বাঁচতে গেলে দুঃখ বাড়িয়েই তোলা হয়। ডাক্তার এত কথা কেন বলছো? বলছি, আপনাকে প্রস্তুত হতে হবে তো। তুমি কি ওই দুটো মুখের কথা বলি আমাকে প্রস্তুত করবে ভেবেছো? আমার যখন 18 বছর বয়স, তখন থেকে ভগবান স্বয়ং আমাকে প্রস্তুত করছেন, যেমন করে পাঁজা পুড়িয়ে ইট প্রস্তুত করে। আমার সর্বনাশের গোড়া বাঁধা হয়েছে অনেক দিন, এখন শুধু তার সব শেষেরটুকুই বাকি। বিধাতা আমাকে যা কিছু বলা খুবই স্পষ্ট করে বলেছেন।
তুমি আমাকে ঘুরিয়ে বলছো কেন? না, যতীনের আর আশা নেই, মাত্র অল্প কয়দিন। জেনে রাখলুম, এখন এই শেষ কদিনের সংসারের কাজ চুকিয়ে দিই, তারপর ঠাকুর যদি দয়া করেন তাহলে ছুটির দিনে তার নিজের কাছে ভর্তি করে নেবেন। হ্যাঁ, ওষুধ কিছু বদলে দেয়া গেল, আর ওর মনটা প্রফুল্ল রাখা চাই, বুঝলেন তো? মনই হচ্ছে আসল ডাক্তার। মন, হায় রে, তা আমি যা পারি তা করব। ঠিক আছে, আমি উঠি তাহলে। এসো। হিমি, হিমি, কি দাদা, হিমি। ডাকছিলে আমাকে? হ্যাঁ রে, আমি ওই ফটোটা খুঁজে পাচ্ছি না। কোন ফটোটা? ওই যে আমার আর মনির হ্যাঁ। বোটানিক্যাল গার্ডেনে গাছতলায় তোলা হয়েছিল, সেই ফটোটা সেটা তো তোমার অ্যালবামে ছিল। ছিল, ওটা খুলে নিয়েছিলাম। তো? বিছানার উপর কোথাও আছে, নিচে পড়ে যেতে পারে, একটু দেখ না বোন। দাঁড়াও দাঁড়াও, দেখছি। এলি? দাঁড়াও, দেখছি তো, পাবো একটু। দেখি দেখি বালিশের তলাটা। এই যে দাদা। পেয়েছিস? পেয়েছিস? মনে হয় যেন আর জনমের কথা। মনি পড়েছিল কুশমি রঙের শাড়ি, খোপাটা ঘাড়ের কাছে এলিয়ে রয়েছে। হিমি, হ্যাঁ দাদা। সেদিন যে গানটা করেছিলে সেটা তোর মনে আছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মনে আছে। বল তো কোন গানটা? যৌবন সরসিনী রে। হ্যাঁ, এটা একটু শোনাবি ভাই? একটু শোনা না। যৌবন সরসিনী রে, মিলন শতদান, যৌবন সরসিনী রে, কোন চঞ্চল বন্যা, কোন চঞ্চল বন্যায় টলমল টলমল যৌবন সরসিনী রে। কেন ডেকে পাঠিয়েছো কাকি? ও অখিল, হ্যাঁ। এসছিস বাবা, বস। বাবা তুই তো উকিল, তোকে একটা কিছু করে দিতেই হচ্ছে। তারা তো আর সবুর করতে চাইছে না, ডিক্রি করেছে, এখন জারি করবার জন্য। আহা, বেশি দিন সবুর করতে হবে না, তারা তো তোরই মক্কেল, একটু বুঝিয়ে বলিস। আরে ডাক্তার আরো একবার বলেছিল কিনা, কিন্তু তারা তো বিশ্বাস করতে চাচ্ছে না। আরে বাড়ি বন্ধক রেখে বাড়ি তৈরি করা, যতীনের কিরকম বুদ্ধি হলো বলো? আরে ওর দোষ নেই, ওর দোষ নেই, ওর বুদ্ধির জায়গায় মণি বসেছিল শনি হয়ে। আচ্ছা। ভেবেছিল ওর ওই মণিকে, ওর ওই আলে আর আলেকে এই ইটের বেড়া দিয়ে ঘিরে রাখবে। আচ্ছা, ওর তো নগদ কিছু টাকা ছিল। হ্যাঁ, সে সবই পাটের ব্যবসায় ফেলেছে। যতীনের পাটের ব্যবসা, কলম দিয়ে লাঙল চাষ। হ্যাঁ, হাসবো না কাঁদবো? অসাধ্য রকম খরচ করতে বসেছিল, ভেবেছিল পাট বেচা কেনা করে তাড়াতাড়ি মুনাফা করবে। আকাশ থেকে মাছি কিভাবে ঘায়ের খবর পায়, সর্বনাশের গন্ধ পেলে কোত্থেকে যে সব কুমন্ত্রী এসে জোটে। সর্বনাশ! এখন পাটের বাজার এমন যে ক্ষেতের পাট চাষীদের কাটবার খরচ পোষাচ্ছে না। থাক থাক, আর বলিস না, ভাবারও আর দরকার নেই। দিন তো ফুরিয়ে এলো। কাকি কাকি পাওনাদার বোধ হয়ে ওর পাটের ব্যবসার খবর পেয়েছে। হ্যাঁ, বুঝেছে অনেক শকুনি জমবে, তাই তাড়াতাড়ি নিজের ওই পাওনা আদায় করবার জোগাড় করছে। হ্যাঁ, দোহাই অখিল, জমদূতের সঙ্গে আদালতের পেয়াদা যেন পাল্লা দিতে না আসে,
না হয় আমাকে নিয়ে চল তো সেই মক্কেলের কাছে, আমি বামুনের মেয়ে, তাদের পায়ে মাথা ঘুরে আসি গে। ঠিক আছে বা তাদের সঙ্গে একবার কথা কয়ে দেখি, যদি দরকার হয় তোমাকেও যেতে হবে। একবার ওই যতীনের সঙ্গে দেখা করে যাই। না, তোমাকে দেখলেই তার সেই ব্যবসার কথা মনে পড়ে যাবে। আচ্ছা কাকি, ও যে মনির নামে অনেক টাকা লাইফ ইন্স্যুর করেছিল, তার কি হলো? আর সে আমি যেমন করে হোক টিকিয়ে রেখেছি, আমার যা কিছু ছিল তাতেই তো গেল, আর এই ডাক্তার খরচে। যতীনকে তো বাঁচাতে পারবো না, যতীনের এই দানটুকুকে বাঁচাতে পারলুম, আমার মনে এই সান্ত্বনা থাকবে। মনে তো পড়ে মাঝে মাঝে যখন তাকে ইনশোরের মাসুল জোগাতে হতো, সে কি হাঙ্গামা। দোহাই অখিল, তোর মক্কেলকে বলে। দেখো কাকি, ওর উপরে আমার একটু দয়া হয় না। আরে এত বড় বাদশাহী বোকামি, হ্যাঁ? কিন্তু ওর পরে ভগবানের কত দয়া, একবার দেখ। সমস্ত প্রাণ দিয়ে এই বাড়িটি তৈরি করতে বসেছিল, শেষ করতে পারলো না বটে, কিন্তু ওর খেলার সাথী ভাঙা খেলনা কুড়িয়ে নিয়ে ওকে সঙ্গে নিয়েই চলেছেন। আর কোন খেলার নিমন্ত্রণ পড়েছে কে জানে। কাকি কাকি, আমাদের আইনের বইয়ে ভাগ্যে তোমাদের এই খেলার কথাটি কোথাও লেখেনি, তাই অন্য করে দুটো খেতে পাচ্ছি, নইলে ওইরকম খেয়ালের বসে দেউলের ঘাটে গিয়ে মরতুম। হ্যাঁ, আচ্ছা আমি এখন চলি। এই যে বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে নাকি? তোমার জ্যাঠতো ভাই অনাথকে দেখলো। হ্যাঁ মাসি, মা বলে পাঠিয়েছে কাল আমার ছোট বোনের অন্নপ্রাশন, তাই ভাবছি। তা বেশ তো, এক গাছি সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা খুশি হবে। না, ভাবছি আমি যাব। আমার ছোট বোনকে তো দেখিনি, দেখতে খুব ইচ্ছে করে। ও মা, সে কি কথা? যতীনকে একলা ফেলে যাবে? ফিরতে আমার খুব বেশি দেরি হবে না। খুব বেশি দেরি হবে কি না তা কে বলতে পারে মা? সময় কি আমাদের হাতে? চোখের এক পলকে দেরি হয়ে যায়। 3 ভাইয়ের পর বড় আদরের মেয়ে, ধুম করে অন্নপ্রাশন হবে, আমি না গেলে মা ভারী। তোমার মায়ের ভাব বাছা বুঝতে পারিনি। কান্নার 7 সমুদ্রে ঘেরা যাদের প্রাণ, তোমার মা তো সেই মায়েরই জাত। তবু মানুষের এত বড় ব্যথা বোঝেন না, কেবলই ঘন ঘন ডেকে ডেকে নিয়ে যান। দেখো মাসি, তুমি আর মামা আমার মাকে ওরকম খোঁটা দিয়ে কথা বলবে না। তবু যদি নিজের শাশুড়ি হতে তাহলেও নয় বুঝতুম, কিন্তু আচ্ছা মনি, আচ্ছা, আমার অপরাধ হয়েছে, আমাকে মাফ করো। আমি শাশুড়ি হয়ে তোমাকে কিছু বলছি না, সামান্য মেয়ে মানুষের মতোই তোমার কাছে মিনতি করছি। যতীনের এই সময়ে তুমি যেও না, যদি যাও তাহলে তোমার বাবা রাগ করবেন, সে আমি নিশ্চয় জানি। তা জানি মাসি, তোমাকে 1 লাইন লিখে দিতে হবে। এই কথা বলো যে আমি গেলে বিশেষ কোনো। হ্যাঁ, তুমি গেলে যে কোনো ক্ষতি নেই সে কি আমি জানি না, কিন্তু তোমার বাবাকে যদি লিখতে হয় তাহলে আমার মনে যা আছে খুলেই লিখবো। আচ্ছা বেশ, তোমাকে লিখতে হবে না, আমি ওনাকে গিয়ে বললেই। দেখো বউ, অনেক সইছি, কিন্তু এ নিয়ে যদি তুমি যতীনের কাছে যাও সে কিছুতেই সইব না। লক্ষ্মী মেয়ে, তুমি যেও যেও, আমি বারণ করব না, কিন্তু আজ না। টিকিট কিনে গাড়ি রিজার্ভ হয়ে গেছে, মা খরচ পাঠিয়েছে। আহা, ও লোকসান গায়ে সইবে। আচ্ছা তুমি না কাল ভোরের গাড়িতে যাও, শুধু আজকের রাত্রিটা। মাসি, আমি তোমাদের ওসব তিথি বাড্ডার মানি না, আজ গেলে দোষ কি? আহা, যতীন তোমাকে একটু ডেকেছে, তোমার সঙ্গে তার একটু কি বিশেষ কথা আছে। বেশ তো, এখনো 10 মিনিট সময় আছে, আমি ওর সাথে দেখা সেরে আসি কি? না, তুমি বলতে পারবে না যে যাচ্ছ। তা বলবো না, কিন্তু দেরি করতে পারবো না, কালই অন্নপ্রাশন, আজ না গেলে চলবেই না। আমি জোর হাত করছি বউ, আমার কথা একদিনের মতো রাখো, তাড়াতাড়ি করো না, মন একটু শান্ত করে যতীনের কাছে বসো। কি করব বলো, ওনার চলে গেছে, এক্ষুনি সে গাড়ি নিয়ে আসবে, এবেলা আমি তার সাথে দেখাটা সেরে আসি গিয়ে। না, তবে থাক, তুমি যাও, এমন করে তার কাছে যেতে দেব না। ওরে অভাগিনী, যতদিন বাঁচবি এদিনের কথা তোকে চিরকাল মনে রাখতে হবে। দেখো মাসি,
তুমি আমাকে ওরকম করে শাপ দিও না বলছি। ওরে বাপ রে, আর কেন বেঁচে আছিস রে বাপ? দুঃখের যে আর শেষ নেই, আমি যে আর ঠেকিয়ে রাখতে পারলুম না। দিদি, দিদি, ও মা, এ কি কাণ্ড! হ্যাঁ, তোমার বউ নাকি বাপের বাড়ি চললো? তা কি হয়েছে? তা নিয়ে তোমাদের অত ভাবনা কেন? না না, আমাদের কি বলো, আমাদের কি বলো, যতীন বাবুকে পাড়ার লোকে সবাই ভালোবাসে তাই। হ্যাঁ, তাই যতীন যাকে ভালোবাসে তোমরা সকলে মিলে তার। মনি খুব ভালো কাজই করেছে, অমন ভালো খুব কমিয়েতেই করতে পারে। স্বামীর ইচ্ছে মেনে যে স্ত্রী চলে, তোমরা তো তাকেই ভালো বলো। মনি আমাদের সেই স্ত্রী। তা তো দেখতেই পাচ্ছি, দেখতে পাচ্ছি। মনি ছেলে মানুষ, সারাদিন রোগীর ঘরে বদ্ধ হয়ে আছে, তা থেকে যতীন কিছুতেই স্থির হতে পারছিল না। শেষকালে ডাক্তারবাবুর মত নিয়ে তবে তো। তা থাকলে তোমরা যত পারো পাড়ায় পাড়ায় নিন্দে করে বেড়াওকে যাও, যতীনের ঘরের কাছে চেঁচামেচি করতে এসো না। বাপ রে বাপ, মনি যে কেন ঘন ঘন বাপের বাড়ি যায় সে বোঝাই যাচ্ছে। ব্যাপারখানা কি? দরজার কাছে আসতেই দেখি বৌমা একেবারে বাক্স তরঙ্গ গাড়ির মাথায় চাপিয়ে ভাইয়ের সঙ্গে কোথায় চললে। আমাকে দেখে সবুর পর্যন্ত করলে না, রোগীর অবস্থা জিজ্ঞাসা করা তাও না। বৌমার সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? দেখুন, রোগীর এই অবস্থায় অন্তত কিছু দিনের জন্য বৌমার সঙ্গে শাশুড়িগিরি বন্ধ রাখলেই পারতেন। পারি কই ডাক্তার, স্বভাব মূলেও যায় না। একসঙ্গে ঘরে থাকতে গেলে দুটো ঠোকাঠুকি হয় বই কি। তা বৌমা যে একেবারে গাড়ি ডাকিয়ে এনে চলে গেলেন, আপনি একটু নিবারণ করলেই তো হতো। কি জানি, বোধ করি বৌমা চলে গেল বলেই আপনি হাঁপ ছেড়ে বাঁচলেন। দেখুন, বৌমাকে নির্বাসনে পাঠিয়ে আপনি কিন্তু ক্রমাগত যতীনের আশা ভঙ্গ করছেন, তাতে কেবলই তার প্রাণহানি হচ্ছে। আপনাকে একটা কথা বলতেই হচ্ছে, রোগীর প্রতি কর্তব্য আমাদের সব আগে। তাই কষ্ট করেই বলছি, নাহলে আপনাদের শাশুড়ি বউয়ের ঝগড়ার মধ্যে কথা বলার অধিকার আমার নেই। দোষ যদি কিছু করে থাকি তা নিয়ে তো তর্ক করে কোনো ফল হবে না। এখন আমি যে নিজেকে খাটো করে বউকে ফিরে আসতে চিঠি লিখবো, সে আমার দ্বারা প্রাণ থাকতে হবে না। তা তুমি আমাকে গালি দাও আর যাই করো। এখন এখন তুমি এক কাজ করতে পারো ডাক্তার। কি বলুন? ওই সীতারামপুরে বৌমার বাবাকে একখানা চিঠি লিখে দাও, তাতে লিখো যতীনের কি অবস্থা। আমি বৌমার বাবাকে যতদূর জানি তাতে আমার নিশ্চয় বিশ্বাস তিনি সে চিঠি পেলেই বৌমাকে নিয়ে এখানে আসবেন। তা বেশ, লিখে দেব। কিন্তু একটা কথা, বৌমা যে বাপের বাড়ি চলে গেছেন সে খবর যেন যতীন ঘুণাক্ষরেও টের না পায়, তাহলে কিন্তু এর উপরে আমার কোনো ওষুধই খাটবে না। ঠিক আছে, আমি এখন উঠি। এসো। ডেকেছিলে কাকি? ও হ্যাঁ বাবা, বস। তোকে ডেকে পাঠানোর জন্য যতীন কাল থেকে বারবার অনুরোধ করছে, আর তো ঠেকিয়ে রাখা গেল না। কেন, ওর সেই বাড়ি বন্ধকের ব্যাপার নিয়ে? না না, সে কথা ওর মাথার মধ্যে খুবই আছে, কিন্তু সেটাও জিজ্ঞাসা করতে চায় না। যতবারই সেটা মাথার মধ্যে আসছে ততবারই তাকে সরিয়ে সরিয়ে রাখছে। ও কোনো মতেই তুমি ওর কাছে ওর সে কথা পেরো না, ও পারবে না। তবে আমাকে কিসের দরকার পড়লো? আহা, ওই উইল করবার জন্য। উইল? হবাক করলে? জানি কোনো দরকার ছিল না, তো মাথার দিব্যি দিচ্ছি, এই কাজটা তোমাকে করতেই হবে। ও যাকে যা কিছু দিতে বলে, সে সম্ভব হোক অসম্ভব হোক, সব ঠিক ঠিক লিখে নেওয়া চাই। হেসো না, প্রতিবাদও করো না।
তারপর যে সে উইলের কি অবস্থা হবে সে তো জানে। জানি বই কি, জর্জ দি ফিফথের সমস্ত সাম্রাজ্যটাই আমি যতীনকে দিয়ে উইল করিয়ে নিজের নামে লিখিয়ে নিতে পারি। আমার বিশ্বাস সম্রাট বাহাদুর আনডিউ ইনফ্লুয়েন্সের অভিযোগ তুলে আদালতে নালিশ রুজু করবেন না। কিন্তু কিন্তু দেখো কাকি, এইবার তোমার সঙ্গে এই বাড়ির কয়েকটা কথা বলে নিই। আমার মক্কেল, দেখো উকিল, দেখো অখিল, এখন দুটো সত্যি কথা কওয়াই যাক। ঘরে বাইরে কেবলই মিথ্যে বলে বলে দম বন্ধ হয়ে এলো। ছি ছি, এ কি কথা কাকি? তুমি যে তোমার মক্কেল নিজেই সেটা গোড়া থেকেই জানে। ছি ছি কাকি, তুমি এমন কথা বললে? তো ভালোই করেছো। জানি আমার সম্পত্তির উপর তোমাদেরই অধিকার বলে গোড়া থেকেই তারপরে দৃষ্টিপাত করে আছো। তাতে দোষ কি ছিল বলো? তোমরা আমার ছেলেরই মতো তো বটে। আমার যা কিছু সম্পত্তি তা তোমাদেরই দিত। কিন্তু কিন্তু আমরা দুই বোন ছিল। আমার বাবা দিদির উপর রাগ করে সমস্ত সম্পত্তি আমাকেই একলা দিয়ে গেলেন। তার সে রাগ পড়ে যাওয়ার আগেই তার মৃত্যু হলো। স্বর্গে আছেন তিনি, আজ আর তার সে রাগ নেই। তাই বাবার সম্পত্তি দৌহিত্রের ভোগেই ঢেলে দিয়েছি। কিন্তু লক্ষ্মীর কৃপায় তোমাদের তো কোনো অভাব নেই। কাকি, তা নিয়ে তোমাকে কি কোনো কথা বলেছে কোনোদিন বলো? বুদ্ধি থাকলে কথা বলবার তো দরকার হয় না অখিল। বাড়ি তৈরির নেশায় যতীনকে পেলে। সে নেশার মধ্যে যে কি অসহ্য যন্ত্রণা তা তোরা পাকা বুদ্ধি আইনওয়ালারা বুঝবি রে। আমি মেয়ে মানুষ, ওর মাসি, আমার বুক ফাটতে লাগলো। ধার পাই কোথায়? তাই তোর কাছে যেতে হলো। আর তুই একটা ফাঁকা মক্কেল খাড়া করে। মাসি, দাদা তোমাকে বারবার ডাকছেন গো। আসছি মা, আসছি। কাকি, কাকি, তোমার এই বঞ্জির বয়স কত হবে গো? 17 সবে পেরিয়েছে, এবছরই আইয়ে দেবে। গলাটা ভারী মিষ্টি। একদিন বাইরে থেকে ওর গান শুনেছিলাম। হ্যাঁ, ওরা দু ভাই বোনে একই জাতে। একজন বাড়ি করছেন, আরেকজনে গান করছেন। দুটোতেই সেই সুরের খেলা। যদি কোনো বিয়ের সম্বন্ধ। না না, ওর দাদার অসুখ হয়ে অবধি সে কথা কাউকে মুখেও আনতে দেয় না। পড়াশোনা সব ছেড়ে এখানেই পড়ে আছে। না মানে তোমরা যদি কিছু না মনে করো, আমি ভালো পাত্র খুঁজে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুই যেরকম মক্কেল খুঁজে দিয়েছিলি সেই রকমই। না কাকি, ঠাট্টা না। ওকে যদি একটা হারমোনিয়াম পাঠিয়ে দিই, তাতে কি তোমাদের কোনো? না না, কোনো আপত্তি নেই। কিন্তু ও তো হারমোনিয়াম ভালোবাসে না। গানের সঙ্গে? হ্যাঁ, গানের সঙ্গে এসরাজ বাজে। না হয় এসরাজি হলো, কিন্তু ওর তো আছে এসরাজ। আরে না হয় আরেকটা হলো। সম্পত্তি বাড়িয়ে তোলাকেই তো বলে শ্রীবৃদ্ধি। আচ্ছা বেশ, দিস এসরাজ। এখন আমার কথা শোন। তো সেই মক্কেলকে এতদিন ধরে সুদ দিয়ে এসেছি আমার এই পৈতৃক গয়না বেচে। মাঝে মাঝে যখনই 3 দিনের মধ্যে শোধ দেবার জন্য কড়া দাবি জানিয়ে চিঠি দিয়েছে, তখনই সুদ চড়িয়ে চড়িয়ে আজ আর আমার কিচ্ছু নেই। কাজে কাকির সম্পত্তি তার দেওয়ার পর সিন্ধুকেই গেছে। আমার শ্বশুরের হয়তো প্রেতলোকে শান্তি হয়েছে, কিন্তু আমার বাবা, যতীনের মা, পরলোকে তাদের যদি চোখের জল পড়ে। মাসি, দাদা তোমাকে বারবার ডাকছেন, ছটপট করছেন। আর কে বলে বৌদিদের কথা জিজ্ঞাসা করছেন। আসি মা, আসছি। তার জবাব কাকি, তাহলে আমি আসি। কিছুতে এখন আমার এসো। বুদ্ধি আসছে না। চলো মা, চলো যতীনের কাছে যাই, চলো। এত দেরি করলে? হ্যাঁ, কি হয়েছে বাবা? মনি এলো না? মনি? ও ও সে তো এক কাণ্ড বাবা। ও গিয়ে দেখি তোমার দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে বলে কান্না। বড় মানুষের মেয়ে তো, দুধ তো খেতেই শিখেছে, জাল দিতে তো শেখেনি। তোমার কাজ করতে মন চায় বলেই করা। তো তাকে অনেক করে বুঝিয়ে ঠান্ডা করে ঘরে শুইয়ে রেখে এসেছি, একটু ঘুমোক। মাসি। হ্যাঁ বাবা। মাসি, বুঝতে পারছি গো, আমার দিন ফুরিয়ে এলো, তার জন্য কোনো খেদ নেই। আমার জন্য
পালা আমার ফুরিয়েছে। ভগবান আমাকে এইটুকু বুঝিয়ে দিয়েছেন যে বেঁচে থাকাই যে ভালো আর মরে যাওয়াই যে মন্দ তা নয়। মৃত্যুকে আবার মধুর মনে হচ্ছে। আজ আমি ওপারের কাঠের থেকে সানাই শব্দ শুনতে পাচ্ছি। হিমি কোথায়? ওই তো হিমি তোর সামনে। হিমি, তুই অমন আড়ালে কাঁদিস নে রে বোন। তোর চোখের জলের শব্দ আমি আমার বুকের ভেতরে শুনতে পাই। লক্ষ্মীটি বোন আমার, ওই গানটা একটু শোনাবি? হ্যাঁ, জানি হলো যাবার আয়োজন, একটু শোনা। জানি হলো যাবার আয়োজন, জানি হলো যাবার আয়োজন। মা হিমি, মা বোতলে গরম জল দিয়ে আয় মা, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, পায়ে দিতে হবে। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে মাসি, ভীষণ কষ্ট হচ্ছে। তবে যতটা কষ্ট তুমি ভাবছো ততটা নয়। কষ্টের সঙ্গে ক্রমেই আমার বিচ্ছেদ হয়ে আসছে মাসি। বাবা ক্রমেই আমার বিচ্ছেদ হয়ে আসছে। পশমের শালটা টেনে দি বাবা, না ঠান্ডা হয়ে আছে। না, আমার কিছু দিতে ভালো লাগছে না, পায়ের উপর একটু সরিয়ে দাও। বাবা যতীন, দেখ এই শালটা না মনি তৈরি করেছে। এতদিন ধরে রাত জেগে তৈরি করছিল, কালই শেষ করেছে। দেখ বাবা। মনি তৈরি করেছে? হ্যাঁ বাবা। এই চাদর? এটা তো হিমির হাতে দেখেছি। মনি কি পারে? সে কি সেলাই ভালোবাসে? আহা, ভালোবাসার জোরে মেয়ে মানুষ শেখে। হিমিওকে দেখিয়ে দিয়েছে বই কি, ওতে ভুল সেলাই যথেষ্ট আছে। হিমি, তুই পাখা রাখ ভাই, তুই পাখা রাখ। তুই আমার পাশে বস। আমি পাজি দেখে তোকে বলে দেবো গৃহপ্রবেশের লগ্ন কবে হবে। থাক দাদা, ওসব কথা এখন থাক। কেন রে, থাকবে কেন? আমি থাকবো না বলে? আমি থাকবো রে, এবারে হাওয়ায় আমি থাকবো। সেদিন যে গানটা গাবি সেটা আমি ঠিক করে রেখেছি। কোন গানটা জানিস? হ্যাঁ, জানি না। অগ্নিশিখা। একবার শোনাবি গানটা? শোনাবি একবার? হ্যাঁ, শোনা না রে। হ্যাঁ, অগ্নিশিখা এসো দুঃখে সুখে ঘরে জালো গৃহদীপ জালো এই গানটায় কোন উৎসবের কথা বলা হয়েছে জানিস? জানি নে। আহা, আন্দাজ কর।
আমি আন্দাজও করতে পারিনি। আমি পারি। তোর যেদিন বিয়ে হবে সেদিন উৎসবের ভোরবেলা থেকে এই গান দাদা এসব কথা এখন থাক, এসব কথা হেমি 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 এত তাড়াতাড়ি চলে গেল কেন মাসি? ও বিশ্রাম করতে গেল, আবার একটু পরে আসবে। মনি কোথায়? মনিকে একটু ডেকে দেবে? আচ্ছা ওকে আজ 3 দিন দেখতে পাই না। আচ্ছা বাবা, আমি ডেকে দিচ্ছি। ওই শম্ভু দরজার কাছে থাকবে, কিছু লাগলে তাকে ডেকো। আচ্ছা। মাসিকে ডেকে দিই? দরকার নেই, তেমন জরুরি কিছু নয়। দাদার ঘরে কি যাবেন? না, এইখান থেকে খবর নিয়ে যাব যতীন কেমন আছে। ডাক্তার বললেন আজ অবস্থা ভালো নেই। কদিন থেকে তোমরাই তো দিন রাত্রির খাচ্ছ, আমি এলাম তোমাদের একটু জিরোতে দেবার জন্য। বোধহয় রোগীর সেবা আমিও কিছু কিছু। আমি কিচ্ছু শ্রান্ত হইনি। আচ্ছা, না হয় আমি যদি তোমাদের সঙ্গে সঙ্গে কাজ করি? ওসব কাজ জানি ওকালতির চেয়ে অনেক বেশি শক্ত। আমি তা বলছি না। না না, সত্যি কথা। আমাকে যদি বার্লি তৈরি করতে হয়, আমি হয়তো এই ঘরটাকে আগুন লাগিয়ে দেব। কি বলছেন আপনি? একটু বাড়িয়ে বলছি না, আগুন লাগানি তো আমাদের কাজ, বুঝতে পারছো না? আচ্ছা তুমি বসো বসো বসো, তোমার সঙ্গে দুটো কথা কই নি। এখন কি আর গল্প করবার মতো? রামো গল্প করতে পারলে আমাদের ব্যবসা ছেড়ে দিতাম, আরে দ্বিতীয় বঙ্কিম চাটুর্য হয়ে উঠতাম। হাসছো কি? আমাদের বুঝলে অনেক ব্যাপারই বানাতে হয়, একটু ভালো লাগে না। তুমি বোধহয় গল্প লেখা শুরু করেছো? না, নাটক তৈরি? আরে না, ওসব আমার আসে না। কি করে জানলে? ভাষাই গুলোয় না। হ্যাঁ, নাটক তৈরি করতে কোনো ভাষার দরকার হয় না, কাগজ কলম বইপত্র কিছুই চাইনি। হয়তো হয়তো এখনই তোমার নাটক শুরু হয়ে গেছে, কে বলতে পারি। আমি যাই, মাসিকে ডেকে না 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 না, এই আমি বাজে কথা বন্ধ করলাম, এই কাজের কথাই পারবো। তুমি বসো বসো বসো। ভেবেছিলাম যতীনকেই বলবো, কিন্তু তার শরীরটা যে কি রকম এখন। তার ব্যবসার কোনো গুজব আমার কানে উঠেছে কিনা এ কথা কিন্তু প্রায় আমাকে জিজ্ঞাসা করছেন। আমি জানি ব্যবসা গেছে তলিয়ে। পায়ে পড়ে অখিল বাবু, এই খবর আপনি তাকে দেবেন না। তার আর যাই হোক, তার এই বাড়িটা তো। যতীন বাড়ির কথাও বলে নাকি? কেবল ওই কথাই তো বলছেন। একদিন ধুম করে গৃহপ্রবেশ হবে, তারই প্ল্যান। গৃহপ্রবেশের আয়োজন তো হয়েছে। আপনি কি করে জানেন? আমার অফিসের থেকেই হয়েছে। ইয়াদারা বেশ ভূষা করে প্রায় তৈরি। দেখুন অখিল বাবু, এই কিন্তু হাসির কথা নয়। সে কি আর আমি জানি নে? আরে তুমি তো সব জানোই। এই বাড়িটা যে দেনায় চলে গেছে। না না, সে হতেই পারে না। অখিল বাবু, আপনি একটু দয়া করবেন। এই বাড়িটা। তুমি এরকম করছো কেন? তুমি তো সব জানোই। তোমার দাদা তো আর বেশি দিন। জানি, দাদার বেশি দিন নেই, সেও সহ্য হবে। কিন্তু তার এই বাড়িটিও যদি যায়, তাহলে যে বুক পেটে মরে যাব। এ যে তার
এ যে তার প্রাণের চেয়েও। দেখো দেখো, তুমি সাহিত্যে, গণিতে, লজিকে ক্লাসে ক্লাসে পুরো মার্কা পেয়ে থাকতে পারো, কিন্তু সংসার জ্ঞানে থার্ড ক্লাসেও পাশ করতে পারবে না। বিষয়কর্মে হৃদয় বলে কোনো পদার্থ নেই। ওর নিয়ম আমি জানি না, পায়ে পড়ে উকিল বাবু, এবারে আপনাকে বাঁচাতেই হবে, এবারে আপনাকে বাঁচাতেই হবে। আপনার অফিসের পেয়াদাগুলোকে সাজাতে হবে বাজনদার করে, হাতে দিতে হবে বাঁশি। ল কলেজে লয় তত্ত্বের সব অধ্যায় শিখেছি, কেবল কেবল তান লয়ের পালাটুকু প্র্যাকটিস হয়নি। এটা হয়তো বা তোমার কাছ থেকেই। কি হচ্ছে অখিল? না মানে তিনি কাছে কেন? না মানে গৃহপ্রবেশের প্ল্যানে একটু খটকা বেঁধেছে, তাই নিয়ে। তাই এইসব কথা ওর সঙ্গে কেন হচ্ছে? না মানে গৃহপ্রবেশের সমস্ত ভারটাই নাকি ওর দাদা ওর উপরে দিয়েছে, তাই কাজটাতে যাতে কোনো বাধা না হয় সবাইকে ছেড়ে আমাকেই ধরেছে। তা চাই কি, তোমরা যদি কিছু না মনে করো, এই গৃহপ্রবেশের কাজে আমিও কোমর বেঁধে লাগতে পারি। হ্যাঁ, বুঝেছি। কথাটা বুঝেছো তো? বুঝেছি। শুধু কোমর বাঁধা নয়, বাঁধন আরো পাকা করতে চাও, কিন্তু সে পরামর্শ করার সময় এখন নয়। আপাতত তুমি যতীনকে এই আশ্বাস দিও যে তার বাড়িতে কারো হাত পড়বে না। বেশ, তো বললেই হলো। পাটের বাজার চড়েছে, এখন একে একটু চোখের জলটা মুছতে বলবেন। তুমি এখন এসো, চল মা, ও ঘরে চল। মাসি, হ্যাঁ বাবা। মাসি, হ্যাঁ, কষ্ট হচ্ছে বাবা? হিমি কোথায়? ওই তো হিমি এসেছে। পেয়েছে দাদা। ওকে বলো ও যেন থাকে আমার পাশে। হ্যাঁ হ্যাঁ, আছে। আর ওই মাসিটা বাঁশিটা বন্ধ করতে বলো না। ওটা কি আমার গৃহপ্রবেশের জন্য আনিয়েছো? ওটা দরকার হবে না। না না, ও তো পাশের বাড়িতে বিয়ে, ও বাসে সেখানে বাজছে। বিয়ের বাঁশি? হ্যাঁ বাবা। ওদের ওদের তো কান্না কেন? হ্যাঁ মাসি, বল বাবা। মাসি, কালকে কালকে আমি একটা স্বপ্ন দেখেছি মাসি। কি স্বপ্ন বাবা? মনি এসে দাঁড়িয়েছে ওই ওই দরজার বাইরে। কত করে ডাকলো, ও দরজা ঠেললো, একটুকু ফাঁক হলো না, কিছুতেই দরজা ফাঁক হলো না মাসি। আমার টাকাতেও সে সাড়া দিল না মাসি। তার গৃহপ্রবেশ হলো না মাসি। মনের আর গৃহপ্রবেশ হলো না মাসি। ওনার গৃহপ্রবেশ হলো না। ওকে ওকে মাসি। কই বাবা? ওই যে কেউ না তো? না না, কেউ না তো বাবা। আমি দেখলাম কে যেন এসছে। না না না, কেউ না। ওকে ওকে এলো। কিছু খবর আছে? আহা, উনি ডাক্তার। তুমি শো বাবা, উনি ডাক্তার। ডাক্তার? আপনি 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 এখানে থাকবেন না? আপনি থাকলে উনি বেশি কথা বলেন। না না মাসি, মাসি, হ্যাঁ এই তো বাবা, এই তো। মাসি তুমি কোথাও যাবে না। মাসি থাকবে আমার কাছে। আচ্ছা বাবা, আমি ঘরের ওই কোণটাতে গিয়ে বসি। না 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 না, আচ্ছা তুমি আচ্ছা, বেশ বেশ, উনি থাকবেন, তবে তবে বেশি কথা কবেন না। আমার পাশে বসো। আর আর ওই সেই ওষুধটা খাওয়ার সময় হয়ে গেল কিন্তু। সময় হ্যাঁ সময় হলো? হ্যাঁ। আবার ভোলাতে এসেছো? সময় পার হয়ে গেছে, সময় পার হয়ে গেছে। আমার আর কোনো মিথ্যে সান্ত্বনায় দরকার নেই।
আমার আর কোনো মিথ্যে সান্ত্বনার দরকার নেই। মাসি, মাসি তুমি থাকো আমার কাছে, তুমি তুমি আপনি- থাকো, আপনি আমার এত- আর কোনো কিছু দরকার নেই। এত উত্তেজনা কিন্তু ভালো হচ্ছে না। তুই থাক আমার পাশে। এত উত্তেজনা কিন্তু ভালো তাহলে আর হচ্ছে না। উত্তেজিত করো না, করো না। ঠিক আছে, যাও, আমি যাও, যাচ্ছি। তুমি যাও, যাও। ডাক্তার গেছে? হ্যাঁ গেছে বাবা, গেছে গেছে? গেছে। মাসি, হ্যাঁ বাবা। মাসি, তুমি বসো, তুমি আমার মাথার কাছে বসো। আমি আমি তোমার কাছে শুয়ে থাকবো মাসি, তোমার কাছে শুয়ে থাকবো। ভগবান, ভগবান আমাকে তোমার হাত থেকেই আমাকে নিয়ে যাবে তার কাছে। এবার একটু ঘুমোতে চেষ্টা কর বাবা, একটু ঘুমোতে চেষ্টা কর। মাসি, আমাকে ঘুমোতে বলো না, আমার যে জেগে থাকা দরকার। ওই যে শুনতে পাচ্ছ না, সে তো আসছে, ওই যে আসছে, সে আসছে। চোখের সামনে, চোখের সামনে কিরকম সব ঘোর হয়ে আসছে। গোধূলি লগ্ন, গোধূলি লগ্ন আমার, গোধূলি লগ্ন। হিমি, 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 তুই গানটা কর, ওই গানটা কর। জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে কর, কর এই গানটা একটু কর, কর একটু। জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু। মাসি, বাবা, বাবা যতীন, একটু চেয়ে দেখ বাবা, ওই যে এসেছে। কে, কে স্বপ্ন? না বাবা, স্বপ্ন না, মনি এসেছে, মনি। মনি, মনি, কে, কে তুমি? চিনতে পারছো না বাবা, ওই তো তোমার মনি। আহ, আহ, আমার পায়ের ওপর থেকে চাদরটা সরিয়ে দাও, আমার ভালো লাগছে না। চাদর নয় বাবা, ভূত পড়েছে তোমার পায়ের ওপর, ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর বাবা, একটু আশীর্বাদ কর। হ্যাঁ?